নমস্কার বন্ধুরা, যারা যারা আরআরবি এনটিপিসি ইউজি এক্সামের প্রিপারেশানে নিচ্ছিলে আর যাদের যাদের সামনে এক্সাম আছে, আমরা জানি এখন এক্সাম চলছে। তো 13ই আগস্টের তোমাদের এক্সাম অ্যানালিসিস আমরা নিয়ে এসেছি। দেখো, এই ভিডিওতে তোমরা ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট আর থার্ড শিফটের পুরো সম্পূর্ণ যে মেমোরি বেস কোশ্চেন আছে সেগুলো তোমরা জেনুইন কোশ্চেন পেয়ে যাবে। হ্যাঁ, 100% জেনুইন কোশ্চেন। তো দেখো, আজকে যেটা তোমাদের প্রথম কোশ্চেন আছে সেটা তোমরা আগে দেখে নাও। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের বাংলা বাহিনী ব্যাচ লঞ্চ হতে চলেছে। তো এখানে 15 বছরের সলভ পেপার তোমাদের করানো হবে 2013 থেকে 2023 পর্যন্ত। তো যারা যারা এনরোল করতে চাও তারা পুলিশ লিখে আমাদেরকে এই নাম্বারে, তোমরা দেখতে পাচ্ছ 7864812036, এই নাম্বারে তোমরা পুলিশ লিখে মেসেজ করো। আর যারা যারা শুধুমাত্র পিডিএফ চাও, যারা চাইছো যে আমি শুধুমাত্র 15 বছরের সলভ পেপার চাই, তারাও কিন্তু আমাদেরকে এই নাম্বারেই পুলিশ পিডিএফ লিখে মেসেজ করো। তাহলে কিন্তু আমরা তোমাদেরকে সেই ডেডিকেটেড গ্রুপে অ্যাড করে তারপর তোমাদের যা যা যাবতীয় তথ্য দরকার সব দিয়ে দেবো। ওকে, তো দেখে নাও আজকে প্রথম কোশ্চেন কী আছে। 7ই মে ভারত সরকার 244টি জেলায় একযোগে কী পরিচালিত করেছিল? সিভিল ডিফেন্স মক ড্রিল। এই সম্পর্কে আরও কিছু আমরা তথ্য জেনে নিই, গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, প্রথমে যে প্রতিটা পেজের আছে বা স্লাইডের আছে সেগুলো হচ্ছে মেন যে পরীক্ষায় এগুলো ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট বা থার্ড শিফটে এসছে, এবং নিচের দিকে যেগুলো 1-2 করে লেখা আছে সেইগুলো হচ্ছে এই রিলেটেড কিছু কোশ্চেন। চলো কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা হোক। সিভিল ডিফেন্স মূলত কোন উদ্দেশ্যে পরিচালিত হয়? দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনসাধারণকে সুরক্ষা ও সহায়তা প্রদানে। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ এনডিএমএ কোন সালে গঠিত হয়? 2005 সালে। নেক্সট, আমেলিয়া কের কোন দেশের একজন ক্রিকেটার? নিউজিল্যান্ডের। ইনি নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার। এই রিলেটেড কিছু জেনে নিই। আমেলিয়া কের কোন ফরম্যাটে সর্বোচ্চ একদিনের আন্তর্জাতিক ইনিংস খেলেছেন? মহিলাদের একদিনের আন্তর্জাতিক অর্থাৎ ওডিআই এ আন্তর্জাতিক ইনিংস খেলেছেন। নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের ডাক নাম কি? হোয়াইট ফার্নস। নেক্সট, আইএমএফের মতে 2025 সালের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত অনুমান করা হয়েছে? 6.4%। আইএমএফ সম্বন্ধে কিছু জেনে নিই। আইএমএফের সম্পূর্ণ নাম কি বা পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। আইএমএফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। এটা কোথায়? না মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস যেটাকে বলি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটন ডিসি, এই শহরেই আইএমএফের সদর দপ্তর অবস্থিত। এবং এটা যখন শুরু হয় প্রতিষ্ঠাকালটা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক শেষ হচ্ছে সেই সময়কালই কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট, ভারতীয় সংবিধানে ৭৯তম অনুচ্ছেদ অনুসারে কি কি অন্তর্ভুক্ত রয়েছে? রাষ্ট্রপতি, রাজ্যসভা বা উচ্চকক্ষ এবং লোকসভা বা নিম্নকক্ষ। এ সম্বন্ধে আমরা আরও কিছু জেনে নিই। লোকসভায় সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারেন? 552 জন। অর্থাৎ কত সিটিং আছে, এই যে কত সদস্য থাকতে পারেন, এটা আর কি মেনলি কত সিটিং আছে যেটা আমরা প্রেজেন্টলি ধরি বা কাউন্ট করি সেই হিসাবে। তো 552 যেটা লোকসভা ভোট হয় বা কিছু, সেই হিসাবে। রাজ্যসভার সংসদের সদস্যদের মেয়াদ কত বছর? 6 বছর। এটা এখানে খেয়াল রাখবে, এই যে রাজ্যসভা লোকসভা এই যে সদস্যদের মেয়াদকাল, এটা প্রতিটা প্রশ্নে এগুলোর কোনোটাতে এটা রিলেভেন্ট হিসেবে কেন থাকছে না, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে যে হট করে দিয়ে দিল লোকসভার সদস্যদের মেয়াদকাল কত বছর কিংবা রাজ্যসভার কত বছর। যদি তোমরা সঠিক উত্তরটি জানতে পারো তাহলে সঠিক উত্তরটা তোমরা দাগিয়ে আসতে পারবে আশা করছি। নেক্সট, আইন ই দহশালা ভূমি রাজস্ব নির্ধারণ পদ্ধতি চালু করেন কে? রাজা টোডরমল। এই সম্বন্ধে কিছু জেনে নিই। রাজা টোডরমল কোন সম্রাটের শাসনামলে বা শাসনাধীনে রাজস্ব মন্ত্রী ছিলেন? সম্রাট আকবর। আইনি দহশালা পদ্ধতি কোন সাল থেকে শুরু হয়? 1580 সাল থেকে। এই সম্বন্ধে বলে দিই, রাজা টোডরমল কিন্তু শুধু আকবরের আমলেই ছিল না, তিনি কিন্তু শেরশাহ সুরি অর্থাৎ হুমায়ুনের পর যে সুরি বংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন শেরশাহ সুরি, তার আমলেও কিন্তু তিনি কাজ করেছেন। নেক্সট, 2000 সালে কোন বেসরকারি কোম্পানি ভারতে আসে?
সুজুকি মোটর কর্পোরেশন, এখানে আছে মারুতি সুজুকি যৌথ উদ্যোগ আকারে। মারুতি তো এখানকার, আর সুজুকিটা হচ্ছে জাপানের কোম্পানি। তো এই সংস্থাটা ভারতের বিভিন্ন সংস্থা আছে, যেমন হিরো হন্ডা, হিরোটা ভারতের, হন্ডাটা জাপানের। এগুলো কি টাই আপ বা যৌথভাবে একসাথে এরা বাইক লঞ্চ করা বা কিছু এইগুলো করেছিল। যেমন মারুতি সুজুকি আমরা জানি, এখনও অনেকে জানি যে 4 হুইলার হিসাবে এটা ফেমাস এই কোম্পানিটা। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। মারুতি সুজুকির প্রথম কার মডেল কোনটি ছিল? মারুতি 800। মারুতি সুজুকির সদর দপ্তর কোথায়? উত্তরপ্রদেশের নয়ডাতে। নেক্সট, Fe2O, Fe2O3 প্লাস H2 এর সুষম সমীকরণ কি? উত্তর হবে 4Fe প্লাস 6H2O, এদিকে 2Fe2O3 6H2, এটা হলো এর সমীকরণ। এ সম্বন্ধে কিছু জেনে নিই। Fe2O3 নাম কি? আয়রন অক্সাইড বা হেমাটাইট। লোহার মরিচা ধরার জন্য কোন 3টি উপাদান প্রয়োজন? মানে লোহায় মরছে বা যেটাকে জং, পাতি কথায় বলে জং ধরা, ওটা হচ্ছে লোহা, জল এবং অক্সিজেন। এই 3টে যখনই হবে বা যখনই লোহার সংস্পর্শে আসে বা কিছু দীর্ঘদিন পড়ে থাকে লোহা বা কিছু, তো সেক্ষেত্রে কি না এগুলো হয়। লোহা তো একটা নিজে উপাদান হিসাবে থাকছে, এর সাথে জল আর অক্সিজেনের যে সংস্পর্শ, এটা দীর্ঘদিন থাকলে তখন যে কোনো লোহা জাতীয় জিনিসে মরচে ধরতে শুরু করে। নেক্সট, 1919 সালের 24 ফেব্রুয়ারি মুম্বাইতে কে সত্যাগ্রহ সভা আয়োজন করেছিলেন? মহাত্মা গান্ধী। এই রিলেটেড কিছু জেনে নিই। রাওলাট আইন কোন সালে পাস হয়েছিল? 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল? 13 এপ্রিল 1919 সালে। এই জালিয়ানওয়ালাবাগ, এই যে এই ঘটনাগুলো ঘটছে, সত্যাগ্রহ সভা, এই সম্পর্কে আরেকটা কথা এখানে বলে দিই। একটা এই কথাটা, এই প্রশ্নটা হয়তো কখনো আসতে পারে কোটেশান দিয়ে। ব্যাপার হচ্ছে যে এই সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। কে কোন প্রসঙ্গে বলেছিল? এটা মহাত্মা গান্ধী বলেছিলেন, এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গেই বলেছিলেন। নেক্সট, ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। ইনি লেবার পার্টির একজন, মানে ইনি যখন প্রধানমন্ত্রী হন তখন ইনি লেবার পার্টির সদস্য ছিলেন ইংল্যান্ডের। এই রিলেটেড কিছু জেনে নিই। ক্লিমেন্ট এটলি কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন? লেবার পার্টি, দেখো এক্ষুনি বললাম। এছাড়া আছে স্বাধীনতার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। যদি বলা হয় পরাধীন ভারতের শেষ এবং স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় বা গভর্নর জেনারেল, তাহলে কিন্তু এই অ্যান্সারটা লর্ড মাউন্টব্যাটেন হবে। আর শুধু স্বাধীনোত্তর ভারতের শেষ যদি গভর্নর জেনারেল বলে, সেক্ষেত্রে উত্তরটা হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, তারপর থেকে আস্তে আস্তে রাষ্ট্রপতি পদ চলে আসায় এই পদটার আর প্রয়োজন হচ্ছে না এবং এই পদটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। নেক্সট, দীনদয়াল উপাধ্যায় রুরাল যোজনার উদ্দেশ্য কী? গ্রামীণ এলাকায় শহুরে সুযোগ সুবিধার উন্নয়ন সাধন ঘটানো। এই রিলেটেড কিছু জেনে নিই। দীনদয়াল উপাধ্যায় রুরাল যোজনা কোন সালে চালু হয়? 2016 সালে। এই প্রকল্পের প্রধান লক্ষ্য কোন ধরনের ক্লাস্টার? গ্রামীণ ক্লাস্টার। এটা রুরাল বা এটা আরবান আর কি। এটা হবে আরবান যোজনা, দীনদয়াল উপাধ্যায় আরবান যোজনা। ঠিক আছে। নেক্সট, সংবিধানে কোন অনুচ্ছেদে লোকসভায় এসসি বা এসটির জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ নম্বর 330। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্য বিধানসভায় এসসি এসটি সংরক্ষণ আছে? অনুচ্ছেদ নম্বর 332। এটা রিলেটেড কোশ্চেন। আরও আরেকটা রিলেটেড এই সম্বন্ধে জেনে নিই। ভারতের প্রথম লোকসভা কবে গঠিত হয়? 1952 সালে। এই আরেকটা কোশ্চেন হয়তো দিতে পারে যে ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সময় হয়? 1951-52 খ্রিস্টাব্দতে। নেক্সট, তেহরি বাঁধ নদীর উপর নির্মিত, এটা কোন নদীর উপর নির্মিত? তেহরি বাঁধ। অ্যান্সার হবে ভাগীরথী নদীর উপর নির্মিত। এ সম্বন্ধে কিছু জেনে নিই। তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। তেহরি বাঁধ কোন ধরনের বাঁধ? আর্থ অ্যান্ড রক ফিল ড্যাম। নেক্সট, এমএস ওয়ার্ডে Ctrl+R কী কাজ করে? টেক্সট ডান দিকে সমানভাবে সারিবদ্ধ করা বা রাইট অ্যালাইন যেটাকে বলে।
এমএস এ সম্বন্ধে কিছু জেনে নিই। এমএস ওয়ার্ডের কন্ট্রোল এল কি কাজ করে? কন্ট্রোল প্লাস আর যা করে তার ঠিক অপোজিট কাজ কি না, টেক্সট বাম দিকে সারিবদ্ধ করা। বাম দিক থেকে লিখছে, একদম বাঁ দিকের যে লাইনটা ওটা ইকুয়াল হবে, আবার ডান দিকের যে লাইনটা ইকুয়াল, ওর ক্ষেত্রে রাইট অ্যালাইন। কন্ট্রোল আরেকটা আছে, এমএস ওয়ার্ডে কন্ট্রোলই কি কাজ করে? টেক্সট মাঝখানে সারিবদ্ধ করা বা সেন্টার অ্যালাইন। সবাই কমপক্ষে জানো এইখানে অ্যালাইন যে করা হয়, অ্যালাইনটা তিনটে ভাগ থাকে, একটা লেফট অ্যালাইন, একটা রাইট অ্যালাইন, একটা সেন্টার অ্যালাইন। ওকে, নেক্সট, কোন ধারা অনুসারে নাগাল্যান্ডকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? ধারা 371A। এ সম্পর্কে আরও কিছু জেনে নিই। ধারা 371A কবে ভারতের সংবিধানে সংযোজিত হয়েছিল? 1962 সালে। ভারতের সংবিধানের কোন ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল? ধারা 370 বা 370। এটা 2019 সালে কেন্দ্র সরকার কর্তৃক বাতিল করা হয়। নেক্সট, 2023 সালে মানব উন্নয়ন সূচকে এইচডিআই ভারতের স্থান কততম ছিল? 130তম। এ সম্বন্ধে কিছু জেনে নিই। এইচডিআই এর পূর্ণরূপ কী? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এইচডিআই রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সংস্থা, ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট, 2025 সালে মহাশিবরাত্রি কবে পালিত হয়েছিল? 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে। এসি রিলেটেড কিছু জেনে নিই। মহাশিবরাত্রি কোন দেবতার পূজা উপলক্ষে পালিত হয়? কম বেশি সকলেই জানি শিব, বা তাকে তার আরেক নাম মহাদেব, বা তাকে রুদ্র বলেও অভিহিত করা হয়। মহাশিবরাত্রি সাধারণত হিন্দু পঞ্জিকার কোন মাসে পালিত হয়? ফাল্গুন মাসে পালিত হয়। নেক্সট, দক্ষিণ গোলার্ধে কোন কোন মরুভূমি অবস্থিত? আন্টার্কটিক মরুভূমি, আটাকামা মরুভূমি, কালাহারি মরুভূমি এবং গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। দক্ষিণ গোলার্ধে এগুলো কিন্তু এই কালাহারি, ভিক্টোরিয়া বা এগুলো বিভিন্ন এগুলো আফ্রিকা, তারপরে এই যে ওশেনিয়া মহাদেশ, এগুলোতে কিন্তু এই মরুভূমিগুলো অবস্থিত হয়েছে। এই রিলেটেড কিছু জেনে নিই। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোন দেশে অবস্থিত? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াটা কোন মহাদেশ? আগের দিনে একটা কোশ্চেনে বলেছিলাম, অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশে এটা অবস্থিত। এবং ওশেনিয়া মহাদেশে আরেকটা নামই হলো অস্ট্রেলিয়া মহাদেশ, কারণ এর সর্ববৃহৎ দেশ অর্থাৎ অস্ট্রেলিয়া, আর এর ভূমিভাগের ম্যাক্সিমামটাই অস্ট্রেলিয়া নামক রাষ্ট্রে অবস্থিত। আরেকটা কোশ্চেন জেনে নিই। আতাকামা মরুভূমি পৃথিবীর কোন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত? এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি, বা এটাকে আতাকামা বা আটকামা মরুভূমি বলা হয়। নেক্সট, পৃথিবীর সবচেয়ে দক্ষিণে কোন মরুভূমি অবস্থিত? আন্টার্কটিক মরুভূমি। এই রিলেটেড কিছু জেনে নিই। আন্টার্কটিক মরুভূমি কোন ধরনের মরুভূমি? শীতল মরুভূমি। আন্টার্কটিকা মহাদেশে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? প্রায় -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা। এই ঠান্ডায় মানুষও চট করে সেখানে টিকে থাকতে পারবে না, বা অভিযোজন করা খুবই কষ্টকর হয়ে উঠবে মানুষের পক্ষে। নেক্সট, নীতি আয়োগের 10ম পরিচালনা পরিষদের সভায় কে সভাপতিত্ব করেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রিলেটেড কিছু জেনে নিই। নীতি আয়োগ কোন সালে গঠিত হয়েছিল? 2015 সালে। নীতি আয়োগের পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই নীতি আয়োগ সম্বন্ধে আর কিছু জিনিস আসতে পারে, যে এই নীতি আয়োগ কার পরিপূরক বা সাবস্টিটিউট হিসাবে এসেছিল না, এটা হচ্ছে প্ল্যানিং কমিশন, যেটা জওহরলাল নেহরুর সময় প্ল্যানিং কমিশন, যার আন্ডারে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হয়েছিল, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তুলে দিয়ে নতুন একটা স্ট্রাকচার গঠন করা হয়, যেটা হচ্ছে নীতি আয়োগ। নেক্সট, নিচের কোনটি মাত্রাবিহীন রাশি? প্রতিসরাঙ্ক। এখানে এটা তো মেমোরি বেস কোশ্চেন, তো এর যেটা সঠিক অ্যান্সার সেটা জানা গেছে, তো সেই জন্য এখানে এই টাইপের কোশ্চেনটা এলো যে নিচের কোনটি মাত্রাবিহীন রাশি। এই রিলেটেড আরও কিছু জেনে নিই। প্রতিসরাঙ্কের এসআই একক কী? এককহীন বা মাত্রাবিহীন। প্রতিসরাঙ্কের সূত্র কী? এর উৎসূত্র হলো n = c/v,
যেখানে সি মানে হচ্ছে সি ইকুয়াল টু শূন্যস্থানে আলোর বেগ, ভি ইকুয়াল টু মাধ্যমের মধ্যে আলোর বেগ। নেক্সট, দিওয়ান ই আরজ বিভাগটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? এটি দিল্লি সালতানাত বা দিল্লি সুলতানের সামরিক বিভাগের সাথে যুক্ত ছিল। দিওয়ানি আরজ বা দিওয়ানি আর্চ যেটাকে বলা হয়, মানে সেনাদল, যেটা সামরিক বিভাগ মানে সেনাদল তো আসছেই। এই রিলেটেড আরও কিছু জেনে নিই। দিল্লি সালতানাতের বা দিল্লি সুলতানের প্রথম সুলতান কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। দিওয়ানি ওয়াজির কার দায়িত্বে ছিল? অর্থ ও রাজস্ব বিভাগের দায়িত্বে ছিল। এই ওয়াজিরটা কিন্তু মেন একটা থাকে, যে এই ওয়াজিরটা কোন সময় থাকে বা এটা কোন দপ্তর রিলেটেড। ওকে, এই এখানে বলি আরেকটা জিনিস, এই দিল্লি সালতানাতের প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক, এটা রিলেটেড বলে দিই যে এখান থেকে হয়তো এরকম কোশ্চেন আসতে পারে যে তিনি কখন সুলতান উপাধি গ্রহণ করে। তিনি কিন্তু সিংহাসনে বসে সুলতান উপাধি গ্রহণ করে নিয়েছিলেন। তিনি সিপাহসালার উপাধিটা কিন্তু তার ছিল তখন, কিন্তু তখনও তিনি দিল্লি সুলতান উপাধিটা নেননি। 1206 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন, তার 2 বছর পর অর্থাৎ 1208 সালে ঘোর বংশের একজন ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ ঘুরিরই কোনো আত্মীয় হবে, তার নাম গিয়াসুদ্দিন ঘোর। এই গিয়াসুদ্দিন ঘোর তাকে দাসত্ব থেকে মুক্তি দেয় কুতুবউদ্দিন আইবককে, তখন তিনি এই সুলতান উপাধিটা গ্রহণ করে। কেননা কোনো ব্যক্তি দাস থাকলে তদানীন্তন সময় সেই সুলতান উপাধিটা নিতে পারতো না একই সাথে, তাকে দাসত্ব থেকে মুক্ত হতে হবে, তবে গিয়ে সে সে সুলতান উপাধিটা গ্রহণ করতে পারবে। নেক্সট, কোন রাজ্য ইনস্পেসের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে? কর্ণাটক রাজ্য। এই রিলেটেড কিছু জেনে নিই। ইনস্পেসের পূর্ণরূপ কি? ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর, অর্থাৎ এটা কর্ণাটকের রাজধানী শহর। নেক্সট, 106তম সাংবিধানিক সংশোধনীতে দিল্লি বিধানসভায় মহিলাদের সংরক্ষণের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল? অনুচ্ছেদ 239 ভারতের সংবিধানে বর্তমানে মহিলাদের জন্য লোকসভায় কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে? 33%। এই রিলেটেড প্রথম একটা কোশ্চেন জানলাম, দ্বিতীয় কোশ্চেনটা জেনে নিই। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন? মীরা কুমার বা মীরা কুমারী। নেক্সট, অল্ট প্লাস ট্যাব কী কাজে ব্যবহৃত হয়? কম্পিউটারে খোলা উইন্ডো বা অ্যাপ্লিকেশনের মধ্যে সুইচ করতে। এই রিলেটেড কিছু জেনে নিই। কন্ট্রোল প্লাস ট্যাব কী কাজে লাগে? একই অ্যাপ্লিকেশনের ট্যাবগুলোর মধ্যে সুইচ করতে। অল্ট প্লাস F4 কী কাজে ব্যবহৃত হয়? বর্তমান উইন্ডো বা অ্যাপ্লিকেশান বন্ধ করতে। এই কম্পিউটার থেকে দেখো যে কপি পেস্ট বা বিভিন্ন রকম কোশ্চেন ধরো আসছে, এটা এর আগে যেটা তোমাদের গ্র্যাজুয়েট লেভেল সেখানে কিংবা ইউজিতে লেভেলে আসছে, তো তোমরা কম বেশি কিছু কিছু কি শর্টকাট কীগুলো সম্বন্ধে জানো, আর কিছু হয়তো জানো না। তো যেগুলো জানো না একটু দেখে রেখো, ওগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসার একটা প্রবল সম্ভাবনা আছে। নেক্সট, নিচের কোনটি একটি মাত্রাবিহীন রাশি? কোণের মান। যদি এটা রেডিয়ানে মাপা হলে এটা কোণের মান। এ সম্বন্ধে কিছু জেনে নিই। রেডিয়ান কোন ধরনের একক? কোণ মাপার মাত্রাবিহীন একক। 180 ডিগ্রি সমান কত রেডিয়ান? এটা হচ্ছে স্টে রেডিয়ান। এটাকে বলা হয় রেডিয়ানের একটা কি একক বা কিছু, এটাকে বলা হয় কি স্টে রেডিয়ান। নেক্সট, জাতীয় গোকুল মিশন কবে চালু হয়েছিল? ডিসেম্বর 2014 সালে। এই রিলেটেড কিছু জেনে নিই। জাতীয় গোকুল মিশনের মূল উদ্দেশ্য কী? দেশীয় গবাদি পশুর উন্নয়ন। গোকুল গ্রাম প্রকল্প কোন মিশনের অংশ? জাতীয় গোকুল মিশনের। নেক্সট, সেনাবাহিনী প্রধান কে? লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র পাল সিং। এর রিলেটেড কিছু জেনে নিই। ভারতীয় সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান কে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাবাহিনী সদর দপ্তর কোথায় অবস্থিত? নয়াদিল্লি। নেক্সট, বৌদ্ধদের গীতা কাকে বলা হয়? ধম্মপদকে। এই রিলেটেড কিছু জেনে নিই। ধম্মপদ কোন ভাষায় রচিত? পালি ভাষায়। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গৌতম বুদ্ধ।
জৈন ধর্মেরও দেখে নেবে যে জৈন ধর্মের উল্লেখযোগ্য গ্রন্থগুলো দ্বাদশঙ্গ, এছাড়া যে কল্পসূত্র, আরও যে গ্রন্থগুলো, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রন্থ আছে। আমি আর অত নাম বলছি না। আর ওদের কতজন তীর্থঙ্কর ছিল, প্রথম শেষ, তারপরে এই তীর্থঙ্করগুলোর যে কি বলে ওদের যে চক্র ওদের যে প্রতীক চিহ্ন, সেগুলো পারলে তোমরা দেখে নিও। প্রথম এবং লাস্টেরটা তো অতি অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। প্রথম দুটো আর শেষ দুটো জেনে রাখতে পারো, অসুবিধা নেই। কেননা এখান থেকে হট করে যদি কোশ্চেন দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যান্সারটা ঠিকঠাক করতে পারে। বাদবাকিগুলো থেকেও আসতে পারে, কিন্তু প্রথম দুটো বা শেষ দুটোগুলো অনেক জায়গায় দেখা যায় পড়ে, বা অনেক পরীক্ষায় ইম্পর্ট্যান্ট থাকে, সেহেতু বললাম। নেক্সট, কুকি উপজাতি কোন রাজ্যে বাস করে? মণিপুর রাজ্যে। এই রিলেটেড কিছু জেনে নিই। মণিপুরের রাজধানী কোনটি? ইম্ফল। কুকি উপজাতি প্রধানত কোন জীবিকায় নিয়োজিত? কৃষিকাজে। নেক্সট, সম্রাট হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? পুষ্যভূতি। এটা হচ্ছে কোথায় না এই সম্বন্ধে আরও কিছু জেনে নিই। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ। এটা কান্নৌজ না, এটা কনৌজ। কনৌজের পুষ্যভূতি বংশের সম্রাট ছিলেন হর্ষবর্ধন। হর্ষচরিত গ্রন্থটি কে রচনা করেছিলেন? হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। নেক্সট, ভারত কবে ডাব্লিউটিওর সদস্য হয়? 1 জানুয়ারি 1995। ডাব্লিউটিওর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এই দুটো কোশ্চেন ছাড়া আরও একটা কোশ্চেন আমি আগের দিন একটা ক্লাসে আমি বলেছিলাম যে ডাব্লিউটিও যেটা, এটা আগে একটা চুক্তি ছিল। চুক্তিটা পরবর্তীকালে কনভার্ট হয়ে ডাব্লিউটিওতে পরিণত হয়। এটা কি? গ্যাট চুক্তি, 1947 সাল। এটা একটু ইনফরমেশনটা জেনে নিও, তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে তো এখান থেকে আশা করি এই উত্তরটা ঠিকঠাক করে দিতে পারবে। নেক্সট, কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে? অনুচ্ছেদ 23 ও 24। এই রিলেটেড কিছু জেনে নিই। অনুচ্ছেদ 23 কি নিষিদ্ধ করে? মানব পাচার ও জবরদস্তি শ্রম। অনুচ্ছেদ 24 শিশুদের কোন ধরনের কাজে নিষেধাজ্ঞা দেয়? বিপজ্জনক শিল্প নিয়োগে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কখন সংগঠিত হয়েছিল? 1919 সালে। এই রিলেটেড কিছু জেনে নিই। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মাধ্যমে কোন আইন প্রবর্তিত হয়েছিল? ভারত সরকার আইন, 1919। এই আইনটাকে আরেকটা বলা হয় ভারত সরকারের আইন, 1919 ভারত সরকারের আইন। আরেকটা আছে 1935 ভারত শাসন আইনটাকেও কিন্তু ভারত সরকারের 1935 আইনও বলা হয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কারে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল কোন স্তরে? প্রাদেশিক স্তরে। যদি বলে যে দ্বৈত শাসন ব্যবস্থা এই যে কোন আইনে হয়েছিল, এটা কিন্তু মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 হয়েছিল। নেক্সট, রাজস্থানের মরুভূমি অঞ্চলে সেচের জন্য কোন বাঁধ নির্মিত হয়েছিল? ইন্দিরা গান্ধী খাল প্রকল্প। পূর্ব নাম ছিল রাজস্থান খাল প্রকল্প, পং ড্যামের জল ব্যবহার করে। এই রিলেটেড কিছু জেনে নিই। ইন্দিরা গান্ধী খাল প্রকল্প কোন নদীর জল ব্যবহার করে? শতদ্রু নদীর জল ব্যবহার করে। পং ড্যাম কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। 1 থেকে 4 এপ্রিল সেনা কমান্ডারদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লিতে। এই রিলেটেড কিছু জেনে নিই। সেনা কমান্ডারদের সম্মেলন বছরে কবার অনুষ্ঠিত হয়? 2 বার অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীতে কতগুলি কমান্ড রয়েছে? 7টি কমান্ড। পঞ্চায়েতে ভালো পারফরমেন্স সম্পন্ন রাজ্যগুলি কোনগুলো? সেটা হলো গুজরাট এবং তেলেঙ্গানা। এই রিলেটেড কিছু জেনে নিই। ভারতে পঞ্চায়েত ব্যবস্থা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে চালু হয়েছিল? 73তম সংবিধান সংশোধনী, 1992। গ্রামসভা কাকে বলে? একটি গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের সমাবেশকে বলা হয় গ্রামসভা। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কখন শুরু হয়? 12 এপ্রিল 2005 সালে। এই রিলেটেড কিছু জেনে নিই। এই মিশনের প্রধান লক্ষ্য কী? গ্রামীণ জনগণের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে আশাকর্মীরা কী কাজ করেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সচেতনতা প্রদান। ওলন্দাজদের প্রথম কারখানা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মাসুলিপত্তনম, বর্তমানে অন্ধ্রপ্রদেশে। এটা কারখানা মানে এটা আর কি ওদের যে বাণিজ্য কুঠি,
এইটা বাণিজ্য কুঠি বললে কিন্তু মসুলিপত্তনম একটা ইম্পর্টেন্ট জায়গা হিসেবে পরিগণিত হয়। এই রিলেটেড কিছু জেনে নিই। ওলন্দাজরা কোন সালে ভারতে আসে? 1605 সালে। ভারতের কোন বন্দরনগরে ওলন্দাজরা তাদের সদর দপ্তর স্থাপন করেছিল? নাগাপট্টিনমে। লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম কোন ক্ষেত্রে পদ্মবিভূষণে ভূষিত হন? সঙ্গীতের ক্ষেত্রে। এটা তিনি একজন ভায়োলিন বাদক হিসেবে ছিলেন। পদ্মবিভূষণ এটা রিলেটেড আরও কিছু জেনে নিই। পদ্মবিভূষণ কোন ধরনের পুরস্কার? এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। পদ্মবিভূষণ প্রথম কবে প্রদান করা হয়েছিল? 1954 সালে। এই পদ্মবিভূষণ ছাড়া ভারতরত্নও কিন্তু 1954 সালে প্রথম দেওয়া শুরু হয়। প্রথম কে এবং লাস্ট কে দেওয়া হয় কাকে, সেইগুলো তোমরা দেখে যেতে পারো, এবং যে এই ভারতরত্ন এগুলোর নামগুলো দেখে যেতে পারো। হঠাৎ করে সাল থেকেও তুলে দিতে পারে যে অমুক সালে কে পেয়েছে, তাহলে তোমরা অ্যান্সারগুলো ঠিকঠাক করতে পারবে। হরিয়ানা এবং পূর্ব জাপানে অতিরিক্ত ভূগর্ভস্থ জলের ব্যবহারের প্রধান কারণ কী? কৃষিকাজে অতিরিক্ত সেচ এবং ধান গমের নিবিড় চাষের জন্য। এই রিলেটেড কিছু জেনে নিই। ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহারে একটি পরিবেশগত প্রভাব কী? ভূগর্ভস্থ জলের স্তর হ্রাস। ভারতে ভূগর্ভস্থ জলের স্তর পর্যবেক্ষণ করে কোন সংস্থা? সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, CGWB। বোস আইনস্টাইন কনডেনসেট তৈরি করতে সাধারণত কোন মৌল ব্যবহৃত হয়? রুবিডিয়াম বা সংক্ষেপে আরবি, সোডিয়াম বা Na এবং লিথিয়াম বা Li। এগুলো হচ্ছে এর সংক্ষিপ্ত নাম। এগুলো দিয়ে দিতে পারে অনেক সময়, যে সংক্ষিপ্ত নামগুলো দেখে যেও, এগুলোর যে অবস্থান বা আইসোটোপ সংখ্যা বা কিছু এগুলোও দেখে যেও, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এটা সম্বন্ধে আর কিছু জেনে নিই। বোস আইনস্টাইন কনডেনসেটের ধারণা কারা প্রস্তাব করেছিলেন? সত্যেন্দ্রনাথ বসু ও আলবার্ট আইনস্টাইন। বোস আইনস্টাইন কনডেনসেট কোন পদার্থের অবস্থা? এটা হচ্ছে পদার্থের পঞ্চম অবস্থা। আজকে তোমাদের সাথে আলোচনা করলাম এনটিপিসির যে ইউজি কি কোশ্চেনপত্র এবং কোশ্চেনপত্র যেগুলো পরীক্ষায় এসছে এবং তার সাথে যে সম্ভাব্য প্রশ্ন কী কী আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের এই যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো একটা কথাই, যে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা যে টোটালি ইনফরমেশান কী কী কোশ্চেন সম্ভাব্য আসতে চলেছে সেইগুলো সম্বন্ধেও তোমরা ধারণা পেয়ে যাবে। এবং আমাদের এই পিডিএফটি প্রয়োজন হলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এই নাম্বারটিতে। আজকে এই পর্যন্ত, আবার অন্য দিন আরও বেশ কিছু প্রশ্ন এবং সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে চলে আসবো আলোচনা করতে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।